হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। 24 ঘন্টায় উপসর্গে প্রাণ গেল আরো 16 জনের। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এখানে যে পরিমাণ রোগী আছে, হামের রোগী, আমার টেনশন আছে কোন সময় আমার রোগীতে এফেক্ট আছে। এখানে সিট পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝামেলা হইতেছে। প্রতিদিনই আমাদের প্রায় 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে। ঈদ উদযাপনে বাস, ট্রেন, লঞ্চে বাড়ি ফিরছে মানুষ। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 10। ফরিদপুরে প্রাণ গেছে 5 জনের। বড় ভাই, মেজো ভাই, বড় ভাবি, মেজো ভাবি, এই 4 জন স্পট ডেড। আমার কাছে কেন মানে এরকম কেন? 80,000 আপনি 700 টাকা দিচ্ছেন, টোটাল সবগুলোকে 700 টাকা করে নিতে হচ্ছে। জেলায় জেলায় গরুর হাটে তুগলকি, হাসিলের নামে চাঁদাবাজি আর পশু বাঁধতে চলছে খুঁটি বিক্রি। একদিনে তুলে নেওয়া হচ্ছে 100 কোটি টাকা। পথে পথে পুলিশের উৎপাত। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। সবাই ট্রেনে নিচে টাকা স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল এবং তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট। দৃষ্টান্তমূলক সাজার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ, মানববন্ধন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশ জুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। 24 ঘন্টায় রোগটির উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 16 জনের। এর মধ্যে ঢাকাতে মারা গেছেন 10 জন। এছাড়া রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রংপুরে প্রাণ গেছে 6 জনের। 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1434 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন 19 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 46 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 72 জন রোগী। এদিকে হামের প্রাদুর্ভাবের শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে 52 জনের। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 73 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। ছোঁয়াচে এই রোগ ও উপসর্গে এখন পর্যন্ত দেশে 5 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। হামের জন্য সদর আসছে, সদরের চিকিৎসাটা ভালো, কিন্তু কথা হচ্ছে এখানে সিট পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝামেলা হইতেছে। এখানে যে পরিমাণ রোগী আছে, হামের রোগী, আমার টেনশন আছে কোন সময় আমার রোগীতে এফেক্ট আসে। হামের জ্বর, কাশি এবং পাতলা পায়খানা হয়েছে, এখন হামের লক্ষণ আর কি, এই জন্য ভর্তি হবে হাসপাতালে। হামের প্রকোপ কমার কোনো লক্ষণ আমরা নোয়াখালীতে পাচ্ছি না। প্রতিদিনই আমাদের প্রায় 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে এবং রেগুলার আমাদের আইসোলেশন ওয়ার্ডে প্রায় 1 শতাধিক রোগী ভর্তি আছে। নোয়াখালীতে হামে এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল আজ। হামের সবশেষ পরিস্থিতি জেনে নেব। সেখানকার এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব কতটা ছড়িয়েছে, আক্রান্তদের চিকিৎসা সেবা কেমন চলছে সেই সম্পর্কে জানাবেন। শাওন, আপনি যেটি বলছিলেন যে আসলে নোয়াখালীতে হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে দিন দিন বেড়ে চলছে আসলে, এবং চিকিৎসকরাও হামের যে এত রোগীর চাপ, বিশেষ করে যে আপনাকে বলি যে প্রতিদিন প্রায় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি থাকছে এবং আইসোলেশনে মাত্র ওয়ার্ড রয়েছে 27টি, কিন্তু প্রতিদিন শতাধিক রোগী ভর্তি থাকছে। সেক্ষেত্রে যে চিকিৎসক এবং যারা সেবা নিচ্ছেন বা দিচ্ছেন আসলে সকলকে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া আপনি যেটি বলছিলেন যে আসলে নোয়াখালীতে আজই প্রথম একজন হাম আক্রান্ত শিশু মারা গেছে আজ ভোরে, এবং চিকিৎসকরা যেটি বলছেন যে গতকাল বিকেলে এই রোগীটি অর্থাৎ শিশুটি হসপিটালে ভর্তি হয়েছে নানা উপসর্গ নিয়ে, হামের শ্বাসকষ্ট, জ্বর বা নানা উপসর্গ ছিল। তবে ডাক্তাররা যেটি বলছিলেন যে আসলে নোয়াখালীতে যারা গুরুতর অসুস্থ রোগী
তাদেরকে আসলে পেডিয়াট্রিক আইসিইউ বা ভেন্টিলেশন যেটি দরকার সেটি আসলে নেই। সে কারণে আসলে তাদের চিকিৎসা দিতে আরো বেশি হিমশিম খেতে হচ্ছে। সেক্ষেত্রে জরুরি যাদেরকে বেশি সেবা প্রয়োজন বা গুরুতর অসুস্থ রোগীদেরকে ঢাকায় উন্নত সেবার জন্য পাঠাতে হচ্ছে। অর্থাৎ ডাক্তাররা যেটি বলছে যে যেসব গুরুতর অসুস্থ রোগীদের প্রতি 8 থেকে 10 লিটার অক্সিজেন দিয়ে টিকে রাখা যাচ্ছে না, তাদেরকে আসলে ভেন্টিলেশনের প্রয়োজন হয়। আর আসলে প্রথম দিকে এই হসপিটালটিতে খুব একটা বেশি প্রতিদিন 50 থেকে 60 জন রোগী ভর্তি হলে বর্তমানে প্রায় সেটি ছাড়িয়ে গেছে শতাধিক, এবং এ পর্যন্ত এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় 950 জন বেশি রোগীকে হসপিটালে সেবা দিয়েছে। তবে আজই প্রথম একজন হামু আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সবুজ, ধন্যবাদ আপনাকে। ঈদ আনন্দ পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের চাপ। বিকেল থেকে যাত্রী চাপ রয়েছে বাস ও লঞ্চ টার্মিনালেও। এদিকে বাসের টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেকে। যাত্রীদের অভিযোগ, অনেক বাস বিলম্বে ছাড়াই দুর্ভোগ বাড়ছে। তবে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে কাজ করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে ধরেছেন বাড়ির পথ। তবে অন্যবারের চেয়ে এবারে ট্রেনের চিত্র বেশ স্বস্তিদায়ক বলছেন অনেকে। এই যাত্রা নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের 4 জন সহ 5 জনের। সকালে নগরকান্দার শঙ্কর পাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের শিবচর থেকে রোগী নিয়ে ফরিদপুরে হাসপাতালে যাচ্ছিল পরিবারটি। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বিআরটিসি বাসের চালক ও হেলপার। বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। মুহূর্তেই না ফেরার দেশে পাড়ি জমান অ্যাম্বুলেন্সে থাকা 5 জনই। পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা আলমগীর হোসেন মোল্লাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছিল ফরিদপুরের একটি হাসপাতালে। ফরিদপুর বরিশাল মহাসড়কের শঙ্করপাশা এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে ঢাকামুখী বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন মোল্লা, তার স্ত্রী খুশি বেগম, আলমগীরের ভাই জাহাঙ্গীর মোল্লা ও তার স্ত্রী বেলি বেগম এবং অ্যাম্বুলেন্স চালক কাউসার। তারা যাচ্ছিলেন চিকিৎসা নিতে ফরিদপুর মেডিকেলে, কিন্তু পথেই তারা চিকিৎসা নেওয়ার আগেই তারা একই পরিবারের 4 জন মারা গেছে। আমরা ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছে আমরা দেখি যে এখানে অ্যাম্বুলেন্সের যারা রোগী বা যাত্রী ছিলেন এবং ড্রাইভার সহ 5 জন স্পটই মারা গেছেন। মরদেহগুলো উদ্ধার করে নেওয়া হয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নিহতদের স্বজনরা। ড্রাইভার হলে একজন, আর ড্রাইভার ছাড়া আমার বড় ভাই, মেজো ভাই, বড় ভাবি, মেজো ভাবি, এই 4 জন স্পট ডেথ। একই সাথে পরিবারের 4 সদস্যের মৃত্যুতে থামছেই না স্বজনদের আহাজারি। পুরো এলাকা জুড়েই শোকের ছায়া। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে টাঙ্গাইল গোপালগঞ্জ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 5 জন। এর মধ্যে টাঙ্গাইলের বাসাইলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে 3 বন্ধুর। 3 জনই স্কুল শিক্ষার্থী। স্বজনরা জানায়, বাসাইলের বাংরা গ্রামের বাসিন্দা 10ম শ্রেণীর ছাত্র তাকবির মিয়া, লিমন ও সাইমন ঈদের কেনাকাটার জন্য মোটরসাইকেলে টাঙ্গাইল শহরে যাচ্ছিলেন। পথে বাংরা কালীবাড়ির সামনে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে গোপালগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে মারা গেছেন এক শ্রমিক। এছাড়া ঝালকাঠিতে ট্রলি উল্টে প্রাণ গেছে একজনের। হাসিলের নামে 5 জেলায় কোরবানি পশুর হাটে চাঁদা তুলছেন ইজারাদারের কর্মীরা। সরকারিভাবে হাসিল ঠিক করে দেয়া হলেও মানছে না কেউ। হাসিল আর খুঁটি কেনা বাবদ গরু প্রতি অতিরিক্ত নেওয়া হচ্ছে 500 থেকে 1,500 টাকা পর্যন্ত। জেলাগুলোয় একদিনে হাট থেকে তুলে নেওয়া হচ্ছে আনুমানিক 100 কোটি টাকা। এছাড়া রাস্তায় পশুর ট্রাক থেকে নানা অজুহাতে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ আর বগুড়া ঘুরে পশুর ট্রাকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সহকর্মী আখলাকুস সাফা। ছবি তুলেছেন নাহিদ হোসেন। সিরাজগঞ্জের কান্দাপাড়া পশুর হাট। আশপাশের উপজেলা আর ইউনিয়ন থেকে পশু নিয়ে এই হাটে খামারি, রাখাল আর গৃহস্থরা। এটা কি আপনার নাম? আমার নাম।
নাম লিখতে হয়েছে কেন? খুঁটিতে গরু বাঁধতে গেলেও দিতে হচ্ছে টাকা, যার কোনো নিয়ম নেই। পুরা প্যান্ডেল 4000 টাকা। খুঁটি কিনছে কিনা জানি না, ওটা মানে 200-250 টাকা এরকম কিনা হয়েছে। এই খোটাটা হয়েছে আরো 3 দিন আগে কিনে রেখে গেছে এখানে, মানে টাকায় 350 টাকায়। সবাই ট্রেনে নিচে টাকা। উপজেলা প্রশাসন হাসিলের রেট ঠিক করেছে 500 টাকা, আর ইজারাদার হাসিল আদায় করছেন 700 করে। এখানে কত নিয়েছেন? 700 টাকা। আমার কাছে কেন, মানে এরকম কেন? 80,000 আপনি 700 টাকা নিয়েছেন, এটা টোটাল সব গরু কি 700 টাকা করে নিতে হচ্ছে? এই হাটের ইজারাদার বোরহান, তার জবাব বেশি নিলেও রিসিটে লিখছেন না, তাই ধরা পড়ার চান্স নেই। স্লিপার 500, স্লিপ যেটা ওটাতে ঠিকই 500 লাগে। 500, হ্যাঁ 500। তো ও ধরে উপজেলা প্রশাসন আপনারা ধরে কিছু করতে পারবে না? না, তাও আমরা বলে দিছি যে আমরা কোরবানির দুটো হার এত ভাগ দিল, আবার টাকা দিতে হবে না, মানে খরচা দিতে হবে। যদি আপনি যদি 1000 টাকা দেবো, তো এই টাকাটা কোন থেকে দেবো? উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, এমন কোনো অভিযোগ পাননি তারা। যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই ইজারা বাতিল করা হবে না। সিরাজগঞ্জের 22টি হাটে হাটবারে গড়ে বিক্রি হয় 40,000-এর মতো কোরবানি পশু। সেই হিসেবে অতিরিক্ত তুলে নেওয়া হচ্ছে 35 কোটি টাকা। পাবনায় 20টি হাট, সেখানেও সরকারি রেটে নেওয়া হচ্ছে না হাসিল। একদিনের হাট থেকে তোলা হচ্ছে অতিরিক্ত প্রায় 25 কোটি টাকা। কুষ্টিয়ার 16টি হাটে দৈনিক বিক্রি 48,000 কোরবানি পশু, গড়ে 500 টাকা করে বেশি তোলা হচ্ছে রিসিট ছাড়া। এই জেলার হাটগুলো থেকে হিসেব থাকছে না 24 কোটি টাকার। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 90টি হাট, সবচেয়ে বড় ঐতিহ্যবাহী মহাস্থান হাট। শুধু এই হাট থেকেই পশুপ্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে 1000 থেকে 1200 টাকা। বাকি হাটগুলো মিলিয়ে শুধু বগুড়ায় তোলা হয় অতিরিক্ত 18 কোটি 30 লাখ টাকার মতো। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় আলমডাঙ্গা পৌর পশুর হাট, জেলায় আছে আরো 4টি। দৈনিক বিক্রি 20,000-এর বেশি কোরবানি পশু। হাটে ঢুকতেই শুরু হয় হিসেব রাখার নামে চাঁদাবাজি। যদি বলা হয় যে কোন ক্ষেত্রে টাকাটা নিতে হবে, বলবে যে আমাদের বোনাস হিসাবে। বাক্সটাতে কি? বাক্সে কোনো কিছু নেই। এই বাক্সে তো টাকা কই 2-5 টাকা দিই চা খাও। আপনার ধরেন হাটে ঢুকতে বেরোইতে খরচ কত? অনেকটা খরচ হয়ে যায়, 5-7 হাজার খরচ হয়ে যায়। হাটে গরু নামানোর জন্য মাটি দিয়ে উঁচু করা জায়গার দাম নেওয়া হচ্ছে 1000 করে। স্লিপ কাটছি, আড়ালে টাকা দিচ্ছি, এখন আবার ওখানে চাইতেছে আবার 1000। 1000 আরেকজন চাইতে 500। আর কত দেব আপনারা ভাই বলেন? ভিটলা কি আমরা নিজে আছি, কত দেব? এখন টাকা নেওয়ার লোক নাই। মালিক সমিতি নিছে 500। হ্যাঁ, এটা কোন জায়গায় নিছে? এই যে এন ভাই নিল, এখানেই নিছে। কই লোক কই? আপনাদের সরসা হন। তো এই স্লিপ দিয়ে 500 টাকা করে নিচ্ছেন আপনারা? 500 না, গাড়ি ভর্তি। এটার সাথে হাটের কি সম্পর্ক? আমাদের বড় কত কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলুন, সবথেকে ভালো হবে। আলমডাঙ্গা থেকে ঢাকাগামী একটি পশু ট্রাকে টিম যমুনা। দেখতে চাই পথে পথে আর কি ভোগান্তিতে পড়তে হয়। হাট থেকে বেরোতেই সন্ধ্যা হয়ে যায়। 30টি গরু নিয়ে ঢাকার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে ব্যাপারী মোহাম্মদ ইউনুস। হাটেই অতিরিক্ত দিয়েছেন 24,000 টাকা। পথে আরো কি কি হয় এ নিয়ে দুশ্চিন্তা তার। সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসতেই চোখে পড়ে ট্রাক দাঁড় করিয়ে টাকা নিচ্ছে পুলিশ। মামলা দিবে 2500 টাকা, পরে মনে করেন গাড়ি মালিক এগুলো 500 টাকা দেয়। এই তো স্যার আপনারা পাইলাম। লিফলেটও তো নাই আপনার? নেমোটা আমার নাই তো, পড়ে গেছিল আগে তো। ওনাদেরকে দিতে হবে টাকা, না দিলে এটা দিয়ে মামলা দিবি, কাগজপাতি তো আমার পারবে। পরে চালকের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়। ঠিক আছে, আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ। এখন যান। আমি আপনার ছোট ভাই। বিষয়টা যেন আর জানাজানি না হয়, এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই আমার অফিস আমার খরচ দেয় না তাই যথেষ্ট আমাদের চাইতে বেশি পারে। মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার বিষয়টি জানানো হয় হাইওয়ে পুলিশের ওসিকে। সেখানেই ছিলেন হাটিকুমরুল মোড়ের সেই পুলিশ ইনচার্জ। চাকরির দরকার নাই তোমাদের, তাহলে তোমরা কাজ করো, ভিক্ষার একটা প্লেট নিয়ে বিভিন্ন জায়গায় মোড়ে অনেক মোড় বসে, এখন ওখানে বসে ভিক্ষা করো। একজনের অপরাধ পুরো ডিপার্টমেন্ট কেউ নেবে না। তারা অপরাধ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আপনাদের এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
অথচ পশু ট্রাক যেন কোনো বাধায় না পড়ে, এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় পুলিশ চেকপোস্ট। প্রশাসন, পুলিশ টুলিশ, মানে আপনার হচ্ছে ওই যে টং ইয়া করে না বক্স, এরকম ভাবে আসছে। এর মধ্যে রাস্তার ঝাঁকুনিতে ট্রাকেই পিছলে পড়ে 2 গরু, পড়ে যায় সব গোখাদ্য। সব ঝক্কি ঝামেলা পেরিয়ে ব্যাপারী মোহাম্মদ ইউনুসের ট্রাক ঢাকার দিয়াবাড়ি হাটে পৌঁছায় ভোর 4টায়। এখানে অবশ্য নেওয়া হয়নি কোনো খুঁটির ভাড়া, আর হাসিল ঠিক করা আছে বিক্রয় মূল্যের 5%। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী, রাখাল আর গৃহস্থরা মোটামুটি জানেন ঢাকায় বেচাকেনাটা হবে একটু শেষের দিকে, তাই পুরোটা সময় থাকছেন তারা। আর এই সময়ের মধ্যে কোরবানির পশুর নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি হাটগুলোকে দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জাল টাকা মুক্ত করাটা ইজারাদার আর নগর প্রশাসনের দায়িত্ব। আখতার মুস্তাফা, যমুনা নিউজ, উত্তরা দিয়াবাড়ি হাট, ঢাকা। এদিকে যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর গরুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল সহ 5 কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। সিরাজগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, যমুনা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটি হাইওয়ে বগুড়া রেঞ্জের পুলিশ সুপারের নজরে আসলে 6 পুলিশ সদস্যকে ক্লোজ করার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটিকুমরুল গোল চত্বরে গরুবাহী ট্রাক থামিয়ে টাকা নিচ্ছিল পুলিশ, যা উঠে আসে যমুনা টিভির প্রতিবেদনে। তদন্ত সাপেক্ষে 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। গরুর ট্রাক থেকে চাঁদাবাজি নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা পরিদর্শন করার কথা রয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের। এছাড়া চাঁদাবাজির অভিযোগে হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন সহ 5 কনস্টেবলকে ক্লোজ করেছে বগুড়া হাইওয়ে রেঞ্জ। যেমনটি জানাচ্ছিলাম, দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি জানবো। যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, সড়কমন্ত্রী হাটিকুমরুল পৌঁছেছেন কিনা, যদি পৌঁছে থাকেন কি বলেছেন তিনি? এসআই তোফাজ্জল সহ 5 কনস্টেবল বিরুদ্ধে আর কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়টিও জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, এখন পর্যন্ত সড়ক যোগাযোগ সেতু মন্ত্রী শেখ রবিউল আলম তিনি পৌঁছেনি। তিনি ইতিমধ্যেই যমুনা সেতুর পশ্চিম অর্থাৎ পূর্ব পাড়ে তিনি রয়েছেন। তিনি এখন পর্যন্ত পৌঁছেনি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছাবেন। তবে একটু দৃশ্য দেখানোর চেষ্টা করি। ঠিক পিছনের এই দৃশ্যটি কিন্তু মূলত বলে দেয় সবসময় এখানে হাইওয়ে পুলিশের ট্রল থাকতো এবং হাইওয়ে পুলিশ এখান থেকে মূলত তাদের সেই চাঁদাবাজি কার্যক্রম চালাতো। আজকে কিন্তু সকাল থেকে এই জায়গাটি একদম পুরা পুলিশ শূন্য, কারণ এত গুরুত্বপূর্ণ একটি জায়গা। ঈদের সময় প্রতিনিয়ত এই জায়গায় পুলিশ যে সময় সাধারণ সময় থাকে এখন কিন্তু নেই। একটি কারণ, সেটা হচ্ছে সকাল থেকে যমুনা টেলিভিশনে এই সংবাদটি প্রচারের পর এই স্পট থেকে পুলিশকে উঠিয়ে নিয়েছে হাইওয়ে পুলিশ। যে কারণে আসলে আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু সকাল 11টা নাগাদ আমরা জানতে পেরেছি যে এখানকার সেদিনের ঘটনায় যে এসআই ছিল এবং তার সাথে যে কনস্টেবল রয়েছে তাদেরকে কিন্তু ক্লোজ করে নেওয়া হয়েছে বগুড়া হাইওয়ে রেঞ্জে। যে কারণে কিন্তু এই মহাসড়কে এখন পুলিশ অনেকটাই কম দেখা যাচ্ছে। যদিও জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ মিলে প্রায় 850 পুলিশ মোতায়েন থাকবে ঈদ উপলক্ষে এই মহাসড়কে। তবে এখন কিন্তু সেটিকে অর্থাৎ আজকে কিন্তু হাইওয়ে পুলিশের তেমন যে একটা তৎপরতা সেটিকে আমরা লক্ষ্য করছি না। তবে যোগাযোগ মন্ত্রী তিনি আসবেন, তিনি আসার পরে হয়তো বা তিনি কি বলবেন সেটা আমরা জানতে পারবো। আমরা জানতে পেরেছি যে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে এবং পাশাপাশি এখানে একটি ইন্টারচেঞ্জে কাজ চলছে সেটা দেখবেন এবং একই সাথে মহাসড়ক নিরাপদ রাখতে কী করণীয় সেই বিষয়গুলো দেখার জন্য মূলত যোগাযোগ মন্ত্রী তিনি এখানে আসবেন। পাশাপাশি এখানে একটা বিশ্রামাগার রয়েছে, সেই বিশ্রামাগারটি তিনি আজকে চালু করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে যোগাযোগ মন্ত্রী আসার পর কী বলে সেটা আমরা দর্শককে দেখানোর চেষ্টা করব। তবে এখন পর্যন্ত মহাসড়ক দিয়ে এবং যে সমস্ত গবাদি পশু গাড়ি যানবাহনগুলো চলাচল করছে সেগুলোতে কিন্তু একদম নির্বিঘ্নে চলাচল করছে এবং বিশেষ করে আমাদের যমুনা সেতুর পশ্চিম থেকে শুরু করে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক পর্যন্ত, অপরদিকে যে আমাদের বগুড়া রোডটি রয়েছে সেটি এবং পাবনা রোড যেটি রয়েছে সেটি সবগুলো রোডই আমি আজকে ঘুরে দেখেছি। সবগুলোতেই মোটামুটি বেশ ভালো কিছু ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে গবাদি পশুর যে এবং সাধারণ মানুষ যে যানবাহন যেগুলো চলাচল করছে সবগুলোই কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে এবং মানুষ কিন্তু খুবই মানে নিরাপদে এবং খুবই সুন্দরভাবে তারা কিন্তু বাড়ি ফিরতে পারছে। মহাসড়কে কিন্তু এমন একটি যানজট আমরা লক্ষ্য করছি না। শাওন, রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক, এ পর্যায়ে কোরবানির পশুর হাটের খবর জেনে নিতে চাই। রাজশাহী থেকে সরাসরি এখন যুক্ত হচ্ছেন তারেক মাহমুদ। তারেক, হাটে বেচাকেনা কতটা জমলো? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি বক্তব্য? শাওন, একদমই জমজমাট ক্রেতা বিক্রেতা এবং ব্যাপারীদের হাট ডাকে কিন্তু মুখরিত রাজশাহীর যে সিটি হাট সেটি, এবং দুপুরের পর থেকে বিকেলে এবং এখন পর্যন্ত কিন্তু গরুর কিন্তু দরদাম চলছে যারা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে। ইতিমধ্যে আমি দেখেছি বেশ কয়েকটি ট্রাক কিন্তু ইতিমধ্যে এই হাট দিয়ে চলে গিয়েছে। এই ট্রাকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের যারা ব্যাপারী রয়েছেন তারা সকাল থেকে এসে গরু কিনেছেন, কিনে কিন্তু কেউ 20টি 25টি 30টি গরু কিনে, বড় সাইজের মাঝারি সাইজের গরু কিনে নিয়ে গেছেন, এবং ঢাকা, চিটাগাং, নোয়াখালী এবং নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার যারা ব্যাপারী রয়েছেন তারা হাটে এখনও রয়েছেন এবং কিনছেন। এর পাশাপাশি স্থানীয় যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু কিনছেন। এখন পর্যন্ত রাজশাহীর যে সিটি হাটে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ছোট সাইজের যে গরু সেগুলো 34 থেকে 35 হাজার টাকা মনে বিক্রি হচ্ছে, আর বড় সাইজের যে গরু সেগুলো 32 থেকে 34 হাজার টাকা মনে কিন্তু বিক্রি হচ্ছে। এক একটি গরু আসলে প্রথম অবস্থাতে ক্রেতারা আসেন, ক্রেতারা এসে দাঁত দেখেন, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত এবং 8 দাঁত। 6 এবং 8 দাঁতের গরুগুলো সব থেকে বড় হয় এবং 4 দাঁত, 6 দাঁতের এবং এই গরুগুলো মাঝারি হয়, এবং 2 দাঁতের যে গরু সেগুলো একদমই ছোট সাইজের যে গরু। দাঁত দেখার পরে আসলে এই মনের হিসাবটি আসে, এক একটা গরুর আনুমানিক মন তারা ঠিক করেন, তারপরে আসলে দরদাম সেটি ঠিক করেন। এবং এখন পর্যন্ত রাজশাহী সিটি হাটে আমি যতটুকু দেখতে পাচ্ছি ছোট 2 থেকে 3 মনের গরু সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 1 লাখ টাকায়, মাঝারি 3 থেকে 4 মনের গরু 1,20,000 থেকে 1,50,000 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এবং বড় সাইজের যে গরু রয়েছে সেই গরুগুলোর বেশিরভাগ ক্রেতাই আসলে ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ সহ বাইরের যারা ব্যাপারী রয়েছে তারা। এবং এখন পর্যন্ত রাজশাহীর সিটি হাটে এই দুপুরের পরে বিকেলে এবং এই সময়টিতে বেচা কেনা কিন্তু একদমই জমজমাট, এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু বেচা কেনা চলবে। শাওন, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে কোরবানির হাটগুলোর নিরাপত্তা জোরদার করেছে র্যাব। মহাসড়কেও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে মাঠে আছে বাহিনীর সদস্যরা। সকাল থেকে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জে কয়েকটি অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন র্যাব 11 এর কোম্পানি কমান্ডার আব্দুর রশিদ। জানান, যাত্রীবাহী যানবাহন ও পশুবাহী গাড়িগুলো নির্বিঘ্নে যাতায়াতের জন্য মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে র্যাব। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসানোর পাশাপাশি সাদা পোশাকে নজরদারি রাখা হচ্ছে। এদিকে বরগুনায় হাটের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র্যাব 8। হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বাহিনীর সদস্যরা। ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি ও মলম পার্টি রোধে সর্বোচ্চ কঠোর অবস্থানের কথাও জানানো হয়। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার চার্জশিট আমলে নিয়ে একজন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুপুরে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে 47 পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এর আগে সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। শনিবারই মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের হয়ে তিনি মামলাটি লড়বেন। গতকালই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুধু রামিসা নয়, অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অতীতের ধর্ষণ ও হত্যাকারীদের বিচার হয়নি, রায় কার্যকর হয়নি। সেই কারণে অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। রামিসা হত্যাকারীদের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা। শিশু রামিসা সহ সারা দেশে নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁয়ে মানববন্ধন হয়েছে। জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন সামাজিক সংগঠন। শিশু রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
নরসিংদীতে শিশু রামিসা সহ সকল নিহত ও নির্যাতিত শিশুদের স্মরণে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে রাইটস প্রোটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শিশুদের অধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। রামিসা হত্যা সহ দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শিশু ধর্ষণের তীব্র প্রতিবাদ জানান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মেহেরপুরে 9 বছরের শিশু ধর্ষণ মামলার রায়ে শাকিল হোসেন নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঘটনার 1 বছরের মধ্যে প্রথম কোনো ধর্ষণ মামলার রায় দেয়া হলো জেলায়। দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি শাকিল আদালতে উপস্থিত ছিলেন। মামলায় উল্লেখ করা হয় 2025 সালের 16 জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের 5ম শ্রেণীর পড়ুয়া মেয়ে তার বাবাকে খাবার দিতে যাওয়ার সময় আসামি শাকিল হোসেন পথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে শিশুটিকে নির্যাতন করে। এ সময় শিশুর চিৎকারে পালিয়ে যায় শাকিল। পরে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটকে গণপিটুনি দেয়। পরে গাংনী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। এরপর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন বিচারক। মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মেহেরপুর একটি শিশুকে ধর্ষণের অপরাধের মামলায় আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। বিজ্ঞ আদালত তার বিবেচনায় নিতে পারতেন, আবার বিজ্ঞ আদালত বিবেচনায় নাও নিতে পারতেন। না নিলেও এটা উচ্চ আদালতে এই মামলার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো উচ্চ আদালত অবশ্যই স্ক্যান করবে, বিবেচনা করবে। নেত্রকোনার কেন্দুয়ায় স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে উপজেলার বীরগঞ্জ বাজারে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, নগোয়া গ্রামের শামীম ও সিংহেরগাঁও গ্রামের জিহাদ দীর্ঘদিন ধরে স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার মোহনাকে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল। মানসিক চাপে গত 8 মে নিজ বাড়িতে আত্মহত্যা করে 10ম শ্রেণীর ওই শিক্ষার্থী। এই ঘটনায় 14 মে কেন্দুয়া আমলি আদালতে মামলা করেন মোহনার বাবা হিরণ মিয়া। তবে এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে মির্জানগর ইউনিয়নের হাটুভাঙা স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল রফিকুলের। তবে রাত 10টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী দোকানের দিকে যান। গিয়ে তিনি দেখেন শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে প্রবেশ করে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। গাজীপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 5 নং আদালতে মামলা হয়। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক বাদী হয়ে মামলা করেন। আইনজীবী জানান, গত বছরের 29 ডিসেম্বর এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গাজীপুরের 27-এ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর করে রোগীর স্বজন এবং বহিরাগতরা। এ সময় হাসপাতালটিতে প্রায় 2 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি কর্তৃপক্ষের। আহত হন 10 জন। সামাজিক মাধ্যমে রোগীর স্বজনরা হাসপাতালে নামে অপপ্রচার চালায় বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।